রাজধানীতে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধের কথা থাকলেও মানছে না গণপরিবহনগুলো। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। সরকার যে নির্ধারিত ভাড়া 15 তারিখ থেকে ঠিক করেছে, ওনরা সেটা নিচ্ছেন না। গাড়ি লোকাল কিন্তু ভাড়া আগেতেই আছে। আজিমপুর থেকে কল্যাণপুর যাচ্ছে 20 টাকা ভাড়া। না সিটিং না লোকাল, এটা মাঝামাঝি অবস্থা, কিন্তু ভাড়া স্ট্রিক আছে। ছিল না সড়ক পরিবহন মালিক সমিতির মনিটরিং টিম, কাল থেকে কার্যকরের ঘোষণা। এটা কার্যকর করার জন্য আজকে বিকাল 4টায় বিআরটিএল এর বাড়িতে মালিক শ্রমিক এবং প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। কালকে থেকে কার্যকর করার জন্য আজকে কর্মসূচি আমরা নির্ধারণ করি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মোটরসি এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার ও বিচার বিভাগের মধ্যে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেন প্রধানমন্ত্রী। আইন বাতিলের ক্ষেত্রে আরো সচেতন হওয়ার আহ্বান। নিমতলী ট্র্যাজেডির পরও সরানো যায়নি পুরান ঢাকার অলিতে গলিতে গড়ে ওঠা অসংখ্য কেমিক্যাল গোডাউন। দাহ্য পদার্থ গুদামজাতের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। কলকারখানার বর্জ্যে মারাত্মক দূষণের শিকার গাজীপুরের বিভিন্ন এলাকা, বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা। মাত্র 2টি মেশিন পাল্টে দিয়েছে চট্টগ্রাম বন্দরের খোলা পণ্য খালাসের কার্যক্রম। 5 মিনিটেই বোঝাই হচ্ছে ট্রাক। কমে এসেছে বড় জাহাজের অবস্থানের সময়। এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া যুদ্ধের আশঙ্কা চীনের, যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারি পিয়ংইয়ং এর। আজ থেকে রাজধানীতে সিটিং সার্ভিস, গেটলক ও স্পেশাল সার্ভিস বন্ধের নির্দেশনা থাকলেও তা মানছে না গণপরিবহনগুলো। সকালে রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহনগুলোতে দেখা গেছে আগের নিয়মেই যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে। গাড়ির চালক ও হেলপারের দাবি, মালিক সমিতির নির্দেশনার বিষয়টি তাদের জানা নেই। আর মালিক সমিতি বলছে কাল থেকে কার্যকর করা হবে এ ঘোষণা। শনিবার সকাল থেকে সিটিং সার্ভিস নামে রাজধানীতে চলাচলকারী বাসগুলোতে উঠে নতুন করে হয়রানির শিকার হন যাত্রীরা। সিটিং এর নামে বাড়তি ভাড়া আদায় অব্যাহত থাকায় আগের মতোই বেশি ভাড়া দিতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। ওনরা সিটিং ভাড়া নিচ্ছে, সরকার যে নির্ধারিত ভাড়া 15 তারিখ থেকে ঠিক করেছে, ওনরা সেটা নিচ্ছেন না। আমি সারাপাড়া থেকে উঠছি, বাংলা মোটর গিয়ে নামবো, তো ভাড়া দিচ্ছে 25 টাকা। তাই বলে আমি তো আজকে তো সব গাড়ি লোকাল, বলে না গাড়ি লোকাল কিন্তু ভাড়া আগেতেই আছে। না সিটিং না লোকাল, এটা মাঝামাঝি অবস্থা, কিন্তু ভাড়া স্ট্রিক আছে। ভাড়া যে আগের মতোই নিতেছে। সরেজমিনে দেখা যায় সিটিং এর নামে বাড়তি ভাড়া না নেওয়ার জন্য মালিকদের কোনো নির্দেশনা পাননি ড্রাইভার ও সহকারীরা। এখনো কমায়ও না বাড়ায়ও না, আগে যা ছিল তাই চলছে। আগে কি ছিল? ওই সিটিং, জি এখন ওইটাই। আগের ভাড়াই মানে 60 অনুযায়ী নিতে বলো, আমাদের কোম্পানি যেটা বললো। কাট করতে হবে না, কাগজপত্র করতে হবে, তারপর সময় লাগবে না এটার। এদিকে আগের মতোই বাড়তি ভাড়া দিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। গাবতলী পর্যন্ত 20 টাকা, কল্যাণপুরও নেয় 20 টাকা, টেকনিক্যাল 20 টাকা, মানে যেখানে নামবে সেখানেই 20 টাকা। এটা অতিরিক্ত না, ভাড়াটা তো পার্সেন্টেজ হইতে হবে। না না, আজকেও ভাড়াটা তার কন্ট্রোলের মধ্যে আসে না। আমি মোদের থেকে ট্রাই করছি, সেখানেও চাইছে 50 টাকা। তার জন্য আমি গাড়িতে উঠিনি, এখানে খারাইছি, দেখবো কত চাই। গত 4 এপ্রিল রাজধানীতে সড়ক পরিবহন সমিতির নেতারা নিজেরাই বৈঠক করে সিদ্ধান্ত নেন 15 এপ্রিল থেকে সিটিং বা গেটলক নামে কোনো বাস চলবে না, নেওয়া হবে না সিটিং নামে বাড়তি ভাড়া। ঢাকা শহরে সিটিং, গেটলক কিংবা স্পেশাল সার্ভিস নামে কোনো সার্ভিস চলিতে পারিবে না। এই সিদ্ধান্ত আগামী 15 এপ্রিল 2017 থেকে কার্যকরী হবে। তবে শনিবার বাড়তি ভাড়া আদায় অব্যাহত থাকায় এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সড়ক পরিবহন সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ টেলিফোনে জানান 15 এপ্রিল থেকে নয়, তাদের ঘোষণা কার্যকর হবে 16 এপ্রিল থেকে। এটা কার্যকর করার জন্য আজকে বিকাল 4টায় বিআরটিএল এর বাড়িতে মালিক শ্রমিক এবং প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। কালকে থেকে কার্যকর করার জন্য আজকে কর্মসূচি আমরা নির্ধারণ করি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, গণপরিবহনের খবর জানাতে রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় আছেন আমাদের সহকর্মী শাফিন জাহিদ। সরাসরি চলে যাব তার কাছে।
শাফিন, যে অভিযোগটির কথা বলা হয়েছে এই অভিযোগটি কিন্তু অনেক আগের, অর্থাৎ সিটিং সার্ভিসের নামে যেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয় এই অভিযোগ কিন্তু অনেক আগে থেকে শোনা গিয়েছিল। যদিও আজকে থেকে এই অভিযোগটি সুরাহা হওয়ার কথা ছিল, অর্থাৎ রাজধানীতে সব ধরনের গণপরিবহনে কিন্তু সিটিং সার্ভিস কিংবা গণপরিবহনের নামে কিন্তু সেখান থেকে কিন্তু কোনো প্রকার বাড়তি ভাড়া আদায়ের কথা না থাকলেও কিন্তু আজকে থেকে তার রেশ পরিমাণ কমেনি বলে আমরা অভিযোগ শুনেছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর অন্যতম ব্যস্ত একটি সড়কে, অর্থাৎ সিটি কলেজ এলাকা, অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরি মোড়টিতে। আপনি জানেন যে এই মোড়টি থেকে কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ধরনের বাস এখান থেকে যাওয়া হয়। আমি এখানে এসে যাত্রী সেজে কিন্তু বেশ কয়েকটি বাসে ওঠার চেষ্টা করেছি এবং তাদের সাথে কথা বলেছি যে যদি ধরা হয় যে এই সিটি কলেজ থেকে অল্প দূরত্বের রাস্তা যেখানে 5 টাকা থেকে 7 টাকা হওয়ার কথা, সেখানে কিন্তু সর্বনিম্ন 10 টাকা থেকে 26 টাকা পর্যন্ত ভাড়া আদায়ের কথা আমরা আজকে শুনতে পেরেছি। বিশেষ করে এই লাইনে বেশ কিছু বাস রয়েছে, এর মধ্যে 27 ভিআইপি 27 নামে চলছে, এছাড়াও বিকাশ কিংবা ভিআইপি 27 পাশাপাশি তরঙ্গ এবং সেই সাথে কিন্তু ঢাকার বাইরে অর্থাৎ যেই সব গণপরিবহন সাভার নাগাদ যায় সেই সব গণপরিবহনও কিন্তু আজকে সারাদিনে সকাল থেকে কোনো প্রকার এই বাসের যে ভাড়া কম নেওয়ার কথা ছিল, অর্থাৎ সিটিং সার্ভিসের বন্ধ হওয়ার কথা ছিল, তার কোনো পরিমাণ রেশ আমরা দেখিনি। তো বলা চলে যে আরও আমরা অভিযোগ শুনেছি যাত্রীদের কাছ থেকে তারা এক প্রকার বাধ্য হয়ে এই ভাড়া দিতে হচ্ছে এবং বাস মালিকদের পক্ষ থেকেও কোনো প্রকার নির্দেশনা আসেনি যারা এখানে কাজ করছেন, অর্থাৎ যারা ভাড়া আদায় করছেন, বিশেষ করে কন্ট্রাক্টর এবং হেল্পার যারা আছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের তাদের কাছে নির্দেশনা আসেনি এই সিটিং সার্ভিস বন্ধের বিষয়ে। তারা বলছেন আগামীকাল থেকে হয়তো কার্যকর হবে, কিন্তু যদি আজকে থেকে যে বিষয়ে কার্যকর হওয়ার কথা ছিল আজকে থেকে সেই বিষয়গুলো কিন্তু কোনো বাস সার্ভিসে আমরা লক্ষ্য করতে পারিনি, বরঞ্চ আগের নিয়মেই কিন্তু এই বিভিন্ন বাস সার্ভিসগুলোতে কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তো বলা যায় যে যাত্রীদের ক্ষোভ কিন্তু একটা তাদের ভিতরে আছেই, যদি এই বিষয়গুলো মনিটরিং এর কোনো দায়িত্ব কেউ নেয়নি এখনো পর্যন্ত এবং কোনো প্রকার মনিটরিং এর বিষয় কিন্তু বিআরটি এর পক্ষ থেকে কিন্তু আমরা জানতে পারিনি। তো যাত্রীরা বলছেন যে তারা এক প্রকার বাধ্য হয়ে এই ভাড়া দিচ্ছেন এবং এই বিষয়গুলো যদি বিআরটিএ কিংবা সরকারি কোনো পর্যায় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা এদের থেকে যদি মনিটরিং ব্যবস্থা করা যায় তাহলে হয়তো এর সুরাহা হতে পারে। তো তারপর দেখা যাক আগামীকাল থেকে এর কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা কিংবা সিটিং সার্ভিসগুলো বাড়তি ভাড়া তাদের নেওয়া বন্ধ করেন কিনা এই বিষয়টা হয়তো আগামীকালকে সর্বোচ্চ দেখা যেতে পারে। তো রিচার্ড, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আরও কিছু জানানো থাকলে পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। রিচার্ড। দর্শক, রাজধানীতে সিটিং সার্ভিস, গেটলক সার্ভিস ও স্পেশাল সার্ভিস বন্ধের নির্দেশনা থাকলেও তা কিন্তু মানছে না গণপরিবহনগুলো এবং এ বিষয়ে সবশেষ খবরাখবর জানানোর জন্য আমাদের সাথে রাজধানী সায়েন্স ল্যাব থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাফিন জাহিদ। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে জনস্বার্থ বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবন উদ্বোধন শেষে একথা বলেন তিনি। কোনো আইন নাকচের ক্ষেত্রে বিচারপতিদের একটু সময় নিয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা রাষ্ট্রের 3টি অঙ্গ থাকে, সেখানে লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ। এই 3টি অঙ্গের মধ্যে একটা সমঝোতা থাকা এবং একে অপরের সম্পূরক হিসেবেই কাজ করবে, একে অপরকে অতিক্রম করে না, এখানে ক্ষমতার শক্তি দেখিয়ে না। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা আছে ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণকে কিন্তু সমস্ত মালিকানা দেয়া আছে। আর সেই জনগণের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু আইন প্রণয়ন করছে। আর এই আইন প্রণয়নের সময় খুব স্বাভাবিকভাবে জনপ্রতিনিধিদেরও অত্যন্ত সতর্ক থাকতে হয় যে সেটা কোনো মতে জনস্বার্থ ক্ষুণ্ণ না হয়। কিন্তু সেই আইন যদি তারপর আমরা দেখি যে 2 জন বসে নাকচ করে দিলেন, তারপর আর কিছুই করার থাকলো না, তাহলে এই যে এতদিন ভরে খাটাখাটুনি, কম সরকারি অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই মিলে যে খাটাখাটুনিটা করলো সবগুলি কিন্তু ব্যর্থ হয়ে যায়। দর্শক, শেরে বাংলা নগরে সরকারি কর্মকর্তাদের জন্য ভবনের উদ্বোধন করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বললাম যে সে যদি ব্যবস্থা না নেয় তো তার ব্যবস্থা আমি নেব। আর মাননীয় স্পিকারেরও আমি এই ব্যাপারে মতামত চাই। নষ্ট হলে সারার কথা এটা ঠিক, কিন্তু নষ্ট যাতে না হয় সেই আন্তরিকতাটা থাকবে না কেন?
আমি প্রাইম মিনিস্টার, আমি যদি আমার ঘর থেকে বেরোই, আমি আমার নিজের হাতে বিদ্যুতের সুইচটা নিজেই বন্ধ করি। আমি গোসলের সময় একটা বালতি আর মগও ব্যবহার করি, যেন পানি ছেড়ে রেখে দিতে না হয়, পানি নষ্ট না হয়। কারণ পানিটা শোধন করতে হয়, কত খরচ হয় আমি জানি, হয়তো যারা ব্যবহার করেন তারা জানেন না। কিন্তু যেহেতু আমি জানি আমাকে করতে হয়, সেই সমস্যাগুলো আমাকেই সমাধান করতে হয়েছে। কাজে আমি জানি যে কষ্টটা কোথায় আর দরদটা কোথায়। তাহলে আপনারা পারবেন না কেন? কাজে আমি মনে করি প্রত্যেকটা জিনিস ব্যবহার করলে যত্ন নিয়ে করা উচিত। এই যত্নটা অন্তত আপনারা নেবেন, এটা আমি চাই। ওই দাঁত ব্রাশ করতে করতে কল ছেড়ে রেখে পানি যেতেই থাকলো, কাপড় কাচার সময় কল ছেড়ে রাখবেন, থালবাটির সময় কল ছেড়ে রাখবেন, পানি যেতেই থাকবে, এটা কিন্তু করা ঠিক না। এটা এই অপচয়টা বন্ধ করতে হবে। দাড়ি শেভ করবেন কল খোলা রেখে, কারণ এটা মগ ব্যবহার করেন। যারা ভালো একটু বেশি দামে করতে চান তারা বেশি দামি ব্যবহার করেন, যারা কম তারা কম করেন, কিন্তু করতে তো হবে, পানিটা রক্ষা করতে হবে, কারণ নইলে ভবিষ্যতে আরো ভোগান্তি হবে, এটা মাথায় রাখতে হবে। যাক, আমি এটুকুই বলবো যে আমরা এটা সকলের জন্য প্রযোজ্য। এটা খালি আমি আমার সংসদ ভবনের কর্মকর্তা কর্মচারীর জন্য কথা বলছি তা না, আমি জানি টেলিভিশনে আমার কথা প্রচার হচ্ছে, এই জন্য সারা বাংলাদেশেই আমরা এটা চাই। এবং আমরা আবাসনের জন্য আমি ইতিমধ্যে আমাদের মন্ত্রীকে নির্দেশ দিয়েছি, শুধু ঢাকা শহরের আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেখলে হবে না, আমাদের বাইরে যারা আছে, অর্থাৎ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা, কারণ অনেকে বদলি হয়ে যান, পরিবার নিয়ে যান, থাকার জায়গা পান না। আমরা ইউনিয়নে আমরা কমিউনিটি ক্লিনিক করেছি, আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র করে দিয়েছি, আমরা স্কুল কলেজ সব করে দিচ্ছি, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। কিন্তু যখনই আমরা বদলি করি তার পরিবার নিয়ে যেন থাকতে পারেন তার জন্য ব্যবস্থা আমরা সেখানেও আমরা একেবারে তৃণমূল পর্যায়েও ফ্ল্যাট তৈরি করে দেব, যেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী ভালোভাবে থাকতে পারেন। অর্থাৎ দিন শেষে কাজ করে ঘরে ফিরে একটু আরামে থাকা, একটু নিজের মতো করে মানে ভালোভাবে থাকলে মনটাও ভালো লাগবে, পরের দিন কাজও বেশি হবে, আমরা একটু কাজ বেশি পাবো। দর্শক, শেরে বাংলা নগরের সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ভবনের উদ্বোধন শেষে সেখানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। দুপুরের সময় আরো থাকছে চামড়া শিল্পের বর্তমান সংকটের জন্য বেসিক দাবি চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের। কার্যালয় ঘেরাও সহ 6 দিনের কর্মসূচি ঘোষণা। এবং সৌর বিদ্যুতে বোরো আবাদে সেচ খরচ কমেছে অর্ধেকেরও বেশি। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় লাভবান ময়মনসিংহের কৃষক। নিমতলির ভয়াবহ আগুনের পর এখনো সরানো যায়নি রাজধানীর পুরান ঢাকা ও এর আশেপাশের এলাকার কেমিক্যালের গোডাউন। তার উপর বেড়েছে দাহ্য জাতীয় প্লাস্টিকের কাঁচামালের গোডাউন। অনেক ভবন ভাড়া দেওয়া হচ্ছে বিভিন্ন উৎপাদন কারখানা ও প্রতিষ্ঠানের কাছে। এতে বাড়ছে জীবনের ঝুঁকি। সেলিয়া সুলতানার ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ফায়ার সার্ভিসের অনুসন্ধান বলছে পুরান ঢাকার 2টি ওয়ার্ডেই রয়েছে অন্তত 350 কেমিক্যালের গুদাম। অনেক অলিগলিতে দাহ্য জাতীয় কেমিক্যাল রাখা হয় খোলামেলাভাবেই। এটা কিসের মেডিসিন? রং কি রং? এটা তো ফ্লেমেবল লিকুইড। কেউ কেউ কোম্পানির লেভেলে থাকা অগ্নি সতর্কীকরণ চিহ্ন তুলে ফেলে, আর কোনো বাধ্যবাধকতা না থাকায় যে যত খুশি যে কোনো কেমিক্যাল রাখতে পারেন। এটা ছিঁড়ে ফেললেন কেন? এখানে রাখার জন্য আপনার কোনো নির্দিষ্ট কোনো আমাকে আপনার মেজারমেন্ট দেওয়া হয় নাই। আমার যতটুকু পরিমাণ জায়গা আছে আমি ততটুকু রাখি, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি। বিস্ফোরক পরিদপ্তর বলছে এসব দাহ্য কেমিক্যাল গুদামজাতের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। প্লাস পয়েন্ট 21 ডিগ্রি সেলসিয়াসের নিচে এদের সবারকে আমরা ইন্টারন্যাশনাল ডেঞ্জারাস গুডস হিসাবে এবং পেট্রোলিয়াম রুল অনুসারে, পেট্রোলিয়াম অ্যাক্ট অনুসারে ক্লাস 1 পেট্রোলিয়াম হিসাবে ডিফাইন করা হয়। এগুলো রাখতে হলে একটা ডেডিকেটেড গোডাউনে রাখতে হবে।
কেমিক্যাল ছাড়াও পুরান ঢাকায় কোনো কোনো এলাকায় অহরহ গড়ে উঠছে প্লাস্টিকের কাঁচামালের গুদাম। আগুন নির্বাপনের ব্যবস্থা না থাকলেও এসব এলাকায় বিভিন্ন ভবনে ভাড়া দেওয়া হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানা। এসব কারণে ফায়ার সার্ভিস বলছে পুরান ঢাকায় দিন দিন দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলছে। পুরাতন ঢাকার যে ডিসঅ্যাডভান্টেজটা হলো, আগুন লাগলে পরে আমাদের কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই, খুব ন্যারো রোড, এখানে পানির কোনো সরবরাহ তেমন নাই, বাড়িগুলো খুবই পুরাতন এবং লোকজন করে বের হয়ে নিয়ে আসবেন সেই জিনিসগুলো এইটাও নাই, স্পেসটাও নাই। ঢাকা দক্ষিণের মেয়র জানান এসব প্রতিষ্ঠানগুলো ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। অনেকটাই আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। অলরেডি সার্ভে করা হয়েছে, আমরা লেটার দিয়েছি তাদেরকে রিলোকেট করবার জন্য। যদি তারা সেটা না মানে তাহলে আমাদেরকে ফোর্সফুলি আইনের আওতায় যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার আমরা লঞ্চ করব। তবে কেমিক্যাল গোডাউন বা মজুদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরো বেশি নজরদারি ও সমন্বয় বাড়ানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মারাত্মক দূষণের শিকার রাজধানীর কাছে গাজীপুরের বিভিন্ন এলাকা। কলকারখানার রাসায়নিক দ্রব্য মিশ্রিত বর্জ্যে পরিবেশ দূষণের পাশাপাশি ব্যবহারের অনুপযোগী হচ্ছে অনেক জলাধার। বর্জ্য পরিশোধন ব্যবস্থা থাকলেও অনেক কারখানা তা ব্যবহার করছে না বলে অভিযোগ এলাকাবাসীর। দূষণে পুরো এলাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাইদুল ইসলামের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। খুব ভালো পানি পাইতাম, ভালো মাছ মারতাম। এখন খালের মধ্যে আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে পানি ছেড়া মাছ মারতে পারি না, ময়লা আইনা তারা গাড়ি দেয়া খালে আইনা ফালাইতেছে। পেছনের এই খালটির সুদিনের কথা জানাচ্ছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা এলাকার এই বাসিন্দা। শুধু এই এলাকাই নয়, উপজেলার দক্ষিণ ভাঙ্গাহাটি সহ সবুজ অরণ্যে ঘেরা বেশ কিছু এলাকার প্রতিটি খালের চিত্র এখন একই রকম। বছর দশেক আগে এসব খালের পাশে বেশ কয়েকটি শিল্প কারখানার কার্যক্রম শুরুর পর থেকেই তাদের রাসায়নিক দ্রব্য মিশ্রিত দূষিত বর্জ্য ফেলা হচ্ছে এসব খালে। খালের মাধ্যমে দূষিত বর্জ্য গিয়ে পড়ছে নদীতে। মাঠ ছিল, মাঠে খেলতাম, এখন পানির গন্ধের কারণে মাঠে খেলা যায় না। বিঘা প্রতি আমরা 20-25 বিঘা ধান উৎপাদন করতাম, কিন্তু এখন আমার পাশে যে জমিটা এটা একেবারে অকেজো হয়ে গেছে। কোনো ব্যাঙ কীট পতঙ্গ পর্যন্ত এই বিষাক্ততার কারণে এখানে জীববৈচিত্র্য বিলীন হয়ে গেছে। খুব বেশি দিন আগের কথা নয় যখন খালটির দুপাশের জমির ফসল ফলতো এই খালেরই পানিতে, কিন্তু শিল্প কারখানার দূষণের ফলে খালটির পানি এখন সম্পূর্ণভাবেই ব্যবহারের অনুপযোগী। যে শিল্পায়ন আশীর্বাদ হয়ে এসেছিল সেটি যেন গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে জেলাবাসীর। তাই পরিবেশবিদরা বলছেন দ্রুত এ দূষণ রোধ করা না গেলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এসব এলাকার পরিবেশ। খালের মতো, জলাশয়ের মতো গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক ঐশ্বর্যকে জবাই করার ব্যবস্থা করছে। 7 থেকে 10 বছরের মধ্যে নদীভিত্তিক শিল্প, নদীভিত্তিক কৃষি, নদীভিত্তিক জীবন সম্পূর্ণভাবে বিপন্ন হবে। দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা সহ বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। প্রতিনিয়ত আমরা মোবাইল কোর্ট করে যাচ্ছি এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে আমরা জেল জরিমানা, কোথাও কোথাও তাদেরকে আমরা মুচলেখা দিয়ে ছেড়ে দিচ্ছি যে 2 মাসের মধ্যে তারা তাদের এই টিপিটি স্থাপন করবেন। গাজীপুরকে একটি পরিবেশ বান্ধব জেলা করার জন্য আমরা 4G অর্থাৎ গ্লোরিয়াস গাজীপুর, গ্রিন গাজীপুর নামে আমরা ব্র্যান্ডিং করেছি। গাজীপুর জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে গাজীপুরে ছোট বড় প্রায় 6,500 শিল্প কারখানা রয়েছে, যার একটি বড় অংশই তৈরি পোশাক কারখানা এবং পোশাক শিল্প সহযোগী কারখানা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, গাজীপুর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশে ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বিএনপি। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো চুক্তি বা সমঝোতা হয়নি। কওমি উচ্চশিক্ষার যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাকে কেউ গুলিয়ে ফেলেন হেফাজতকে স্বীকৃতি দেওয়া সম্ভব। বাস্তবতা কিন্তু এটি নয়। হেফাজতের সাথে আমাদের কোনো চুক্তিও, আমরা দিয়েছি এটা স্বীকৃতি। বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, বিশ্বস্ত পৃষ্ঠপোষকের নাম হচ্ছে বিএনপি। আদালতের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শিগগিরই আবারও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। 17 এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে সকালে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান।
15 কার্যদিবসের মধ্যে যাচাই বাছাই শেষ করে অনলাইনে তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। যে সমস্ত ভুল তথ্যের ভিত্তিতে আদালত আদেশ দিয়েছিলেন সেই এমবার্গো তারা প্রত্যাহার করে নিয়েছে। আমরা আবার যাচাই বাছাই কার্যক্রম শুরু করার জন্য নির্দেশাবলী পাঠিয়েছি। আমরা 15 কার্যদিবস বেঁধে দিয়েছি, 15 কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। যাচাই বাছাই হওয়ার পর আমরা সেটা যাচাই বাছাই যারা টিকে বা যারা বাদ যাবেন তাদের নাম অনলাইন থেকে বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরেই আমরা 1 মাস সময় দিব। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে যে তিনি মুক্তিযোদ্ধা নন, তাহলে সেটা ওনারা করতে পারবেন। দুপুরের সময় আরো থাকছে। হৃদয়ের উষ্ণতায় বাংলা নববর্ষকে বরণ করে নিলেন প্রবাসী বাংলাদেশিরা। ঢাকের বাদ্য আর লাল সবুজের রঙে একাকার বাঙালির অসাম্প্রদায়িক চেতনা। দুটি মেশিন পাল্টে দিয়েছে চট্টগ্রাম বন্দরের খোলা পণ্য খালাসের পুরো কার্যক্রম। আগে যেখানে 40,000 টনের একটি জাহাজ থেকে পণ্য খালাস করতে 15 থেকে 20 দিন লাগত, এখন মাত্র 3 দিনে পণ্য খালাস করছে যন্ত্র দুটি। সক্ষমতা ও গতিশীলতা বাড়ানোর অংশ হিসাবে 10,77,00,000 টাকা ব্যয়ে বন্দরে চালু হয়েছে নিউম্যাটিক কনভেয়ার ও অটোমেটিক ব্যাগিং নামের এই সিস্টেম। চট্টগ্রাম থেকে শফিকুল আলমের প্রতিবেদন। লাইটারের শ্রমিকদের ঘন ঘন ধর্মঘট আর নানা আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরে ব্যাহত হয় পণ্য খালাস কার্যক্রম। এতে দীর্ঘদিন ধরে পণ্য বোঝাই জাহাজ বন্দরে অবস্থানের কারণে আমদানি রপ্তানিকারকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতো বন্দরও। এমন বাস্তবতায় খালাসে গতি আনতে কানাডা ও বেলজিয়াম থেকে আনা হয়েছে ভোগ্যপণ্য খালাসের দুটি অত্যাধুনিক যন্ত্র। জাহাজ থেকে খোলা পণ্য সাকিং করে স্বয়ংক্রিয়ভাবে নিউম্যাটিক কনভেয়ার যন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে ব্যাগিং মেশিনে। পরে সেখান থেকে প্যাকিং হয়ে বেল্টের সাহায্যে বস্তাবন্দি পণ্য উঠে যাচ্ছে ট্রাকে। মাত্র কয়েকজন শ্রমিক দিয়ে নতুন এই পদ্ধতিতে ঘন্টায় 170 টন খোলা পণ্য খালাস করছে যন্ত্র দুটি, আর মাত্র 5 মিনিটে বোঝাই হচ্ছে একটি ট্রাক। নতুন এই প্রক্রিয়ার কারণে কমে আসবে বন্দরে বড় জাহাজের গড় অবস্থান। ম্যানুয়াল সিস্টেমে হ্যাচের মধ্যে 100 লোক একসাথে ঢুকে, প্রতিটা হ্যাচে 100-150 লোক ঢুকে ওয়েট করতো, যেটা প্রপার ওয়েটিংও হতো না। ইম্পোর্টারকে সেটা আবার ব্যাগিং করতে হতো প্রপার মেজারমেন্ট দিয়ে, সেটা ডাবল কস্টিং হতো, যেটা ইম্পোর্টারের কস্টিংও সেভিং হচ্ছে। যেখানে ইতিপূর্বে জেনারেলি টাইম লাগতো একটা 30 থেকে 40,000 টনের খাদ্যশস্যবাহী জাহাজ থেকে 15 থেকে 16 দিন, আমরা এই ইকুইপমেন্টের কারণে 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা ডিসচার্জ করতে পারবো। ব্যবসায়ীরা এটিকে দেশের ব্যবসা বাণিজ্য ও বন্দরের উন্নয়নে বড় ধাপ বলে মনে করেন। ওয়ার্ল্ডের বিভিন্ন বন্দরের সক্ষমতার সাথে আমাদের সক্ষমতার একটা কম্পারেটিভ স্টাডি হবে এবং তুলনামূলকভাবে চট্টগ্রাম বন্দর কিন্তু এগিয়ে যাবে। লয়েডসের তথ্য মতে সক্ষমতার বিবেচনায় চট্টগ্রাম বন্দরের অবস্থান বিশ্বে এখন 76তম। নতুন এই পণ্য খালাস পদ্ধতির কারণে আরো কয়েক ধাপ এগিয়ে যাবে চট্টগ্রাম বন্দর, এমনটি আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহে বাড়ছে সৌরবিদ্যুৎ চালিত গভীর ও অগভীর নলকূপের সংখ্যা। এতে বড় আবাদে সেচ খরচ কমেছে অর্ধেকেরও বেশি। লাভবান হচ্ছেন কৃষক। ব্যাংক ঋণ সুবিধা সহ সোলার প্যানেল স্থাপনে সহযোগিতা করছে সেবা দানকারী অনেক প্রতিষ্ঠান। কৃষি কর্মকর্তারা বলছেন এর ফলে বিদ্যুৎবিহীন অনেক এলাকা বড় আবাদের আওতায় এসেছে। টাইম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর ইঞ্জিন চালিত সেচ পাম্পে ডিজেলের অতিরিক্ত খরচের কারণে ময়মনসিংহে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সৌরবিদ্যুৎ। প্রতি বছরই নতুন নতুন এলাকা সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে বড় আবাদের আওতায় আসছে। কৃষকরা বলছেন সৌরবিদ্যুতে সেচ খরচ অনেক কমে যাওয়ায় লাভবান হচ্ছেন তারা, আর ভোগান্তি ছাড়াই সময় মতো সেচ দিতে পারায় ফলনও ভালো হবে বলে আশা তাদের। বর্তমানে 400 টাকা দিলেই চলে, আর মেশিনের যে সেলুতে করতাম আমরা 8-10 লিটার করে তেল লাগতো, প্রায় 1000 টাকার মতো খরচ হইতো। অনেক টাকা খরচ হয়েছে গতবার, এবার তার থেকে মনে করেন যে অর্ধেক টাকা খরচ হয়নি। কোনো সময় কারেন্ট থাকে না, তখন হানি দেওয়ান যায় না। আর সৌরবিদ্যুতের হলো যে বেলা দরকার লাগে এই বেলা হানি দেওয়ান যায়। তো অন্যান্য বছরে যে পরিমাণ পানি আমরা দিতে পারতাম তার চেয়ে এটা থেকে পানি বেশি দিতে পারতেছি, কারণ এর খরচ নাই। ময়মনসিংহ অঞ্চলে কৃষকদের ব্যাংক ঋণ সুবিধা সহ সোলার প্যানেল স্থাপনে সহযোগিতা করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই নারী উদ্যোক্তা।
6 থেকে 7 লাখ টাকা খরচ করে 800 কাঠা জমি করতে পারলে 3 বছরের টাকাটা তাদেরকে টাকাটা পরিশোধ করার জন্য ব্যাংকের সহযোগিতাও পাশাপাশি আমি দিয়ে যাচ্ছি। যেসব এলাকায় বিদ্যুৎ নাই ওইসব এলাকায় ঘুরে ঘুরে আমি বের করে ওই সেচের ব্যবস্থা করতেছি সোলার প্যানেলের মাধ্যমে, যাতে বিদ্যুৎ সাশ্রয়ে কিছুটা অগ্রগতি আমি রাখতে পারি। কৃষি কর্মকর্তারা বলছেন সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎবিহীন অনেক এলাকা বড় আবাদের আওতায় এসেছে। সোলার ইউজ করার কারণে যেসব এলাকায় বিদ্যুৎ ছিল না সেই সব এলাকায় বড় আবাদটা বেড়ে যাচ্ছে, ফলে দেশে বড় আবাদের বৃদ্ধি পাচ্ছে এবং ফলনও ভালো হচ্ছে। এমন সব জায়গায় সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে যেখানে হয়তো বিদ্যুৎ পৌঁছাইতে আরো সময় লাগবে, আর খরচটাও দেখা যায় যে বিদ্যুৎ খরচের চেয়েও সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদন ব্যয় আরো কম। এগুলাতে আমরা খোঁজখবর রাখতেছি এবং আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগ জানায় ময়মনসিংহে 10টি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে প্রায় 1,500 একর জমিতে বোরো আবাদ হচ্ছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চামড়া শিল্পের বর্তমান সংকটের জন্য বিসিককে দায়ী করে কার্যালয় ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া আগামী 17 থেকে 29 এপ্রিল পর্যন্ত সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আমাদের এই শিল্পকে হুমকির মুখে ফেলেছে এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরাও বিসিককে কোনো ছাড় দিব না। আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বিসিকের বিরুদ্ধে। আমাদের ভূমি রেজিস্ট্রেশন করে দিতে হবে, আমাদের গ্যাস সংযোগ দিতে হবে। 18/4/17 তারিখে ঢাকা ট্যানারি মোড়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এ লক্ষ্যে সমাবেশ করবে। 29/4/17 তারিখে মানববন্ধনের সভায় আমরা প্রেস ক্লাবে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। নেত্রকোনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বেলা 11টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির হাওর এলাকা পরিদর্শনের আগে জেলা বিএনপি কার্যালয়ে যান মির্জা ফখরুল। এ সময় তাকে ফুল দেয়া নিয়ে দুপক্ষের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে কার্যালয় ত্যাগ করেন মির্জা ফখরুল। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর ডিগ্রি সমমানের সরকারি সনদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে সব মাদ্রাসায় এক শিক্ষানীতির দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। দাবির পরিপ্রেক্ষিতে সংগঠনটি সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। যাদের শিক্ষা কারিকুলাম সরকার কর্তৃক অনুমোদিত নয়, অধিকন্তু এতদিন যে মাদ্রাসাসমূহের বিরুদ্ধে জঙ্গি প্রজননের অভিযোগ ছিল এমন উগ্রগোষ্ঠীর মাদ্রাসাগুলোকে পুরস্কৃত করার ঘোষণাটি রীতিমতো হতাশাজনক। কওমি আলিয়া নির্বিশেষে সকল মাদ্রাসায় একই কিতাবপত্র পড়ানো হলে এবং সকলে একই প্রশ্ন ও পরীক্ষায় অংশ নেওয়ার পর একই সরকারি সনদ পেতে পারে, অন্যথায় নয়। পুরনো বছরের হিসেব চুকিয়ে নতুন বছর বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে হালখাতা। নববর্ষ উৎসবের অন্যতম অনুষঙ্গ হালখাতার প্রচলন কিছুটা কমলেও পুরান ঢাকার কাপড় ও স্বর্ণের দোকানগুলো এখনো এই ঐতিহ্য ধরে রেখেছে। গেল বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের হিসেবের খাতা খুলেছেন ব্যবসায়ীরা। দোকানগুলো সাজানো হয়েছে ফুল, বেলুন আর আলপনায়। বিক্রেতাদের নিমন্ত্রণে দোকানে ভিড় করছেন ক্রেতারা। পুরান ঢাকার বাংলা বাজার, শাঁখারী বাজার, ইসলামপুর সহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার এ উৎসব চলবে কয়েকদিন ব্যাপী। দর্শক, বৈশাখী উপলক্ষে বান্দরবানে রাজার মাঠে কিছুক্ষণ পর শুরু হবে জলকেলি উৎসব। সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে। সরাসরি চলে যাব তার কাছে। কমল, নানা রং আপনি জানেন গতকালকে বাংলাদেশ বাংলা সম্প্রদায় যে বাংলা নববর্ষের উদযাপন করলো, এখন চলছে পাহাড়ে সেই উৎসব, অর্থাৎ এই উৎসবের যে রং সেই রং এখনো শেষ হয়ে যায়নি। আমরা জানি আজ বান্দরবনে কিন্তু যে সাংরাই উৎসব, যে পাহাড়ি উৎসবের যে মারমা সম্প্রদায় যে পানি, যে পবিত্র পানি ছিটানো সেই উৎসব শুরু হবে কিছুক্ষণ পরে। আর সেই জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উৎসবকে কেন্দ্র সামনে রেখে গত 3 দিন ধরে এখানে চলছে একটি যে মাঠ, যে রাজার মাঠ, সে রাজার মাঠে চলছে কৃষি পণ্য মেলা। আজ যে বান্দরবনে একটি বিশাল পার্বত্য জেলা, সেই পার্বত্য জেলার
মধ্যে যে কৃষিজ পণ্যগুলি উৎপাদিত হয়েছে সেই পণ্যগুলি তুলে ধরা হয়েছে সাধারণ মানুষের জন্য। মাঠের পাশে একটি অংশে সে মেলা স্থান পেয়েছে কৃষি পণ্য, আর আরেক পাশে যে পানি উৎসবটি হয়তো সাংরাই যে উৎসব মারমা সম্প্রদায়ের, সে সাংরাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখেছি পুরো স্টেজের মধ্যে যারা বিভিন্ন এলাকা থেকে কিশোর কিশোরী তরুণ তরুণীরা আসতে শুরু করেছে। তবে এখানে লক্ষণীয় একটি বিষয় আমরা দেখেছি, এই বান্দরবনে এসে অন্যান্য জেলা 3 পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি কিংবা খাগড়াছড়িতে আমরা দেখেছি তারা নিজেরাই যে একটি অনুষ্ঠানের মাধ্যমে পানি ছোড়াছুড়ি করে, কিন্তু এখানে বৈচিত্র্য দেখেছে সেটি হলো গাড়ি দিয়ে পানি ছুড়ে মারা, অর্থাৎ তরুণ তরুণী আদিবাসী তরুণ তরুণীরা পাহাড়ি তরুণ তরুণীরা গাড়িতে করে তারা বিভিন্ন এলাকায় ঘুরছে এবং ঘুরে একে অপরকে পবিত্র পানি ছিটিয়ে দিচ্ছে। অর্থাৎ তারা বলে যে বছরে যে জরা ক্লান্তি রয়েছে সেই ক্লান্তি ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য মূলত এই পানি উৎসব। বান্দরবনে আজকে সেই উৎসবটি শুরু হবে কিছুক্ষণ পরে। সে রাজার মাঠে আয়োজন করা হয়েছে পানি উৎসবের, এবং উৎসবের একটি অংশ হচ্ছে কৃষি পণ্য মেলা, এবং সেই কৃষি পণ্য মেলা চলছে রাজার মাঠের এক পাশে, আর অপর পাশে চলছে যে পানি উৎসবের প্রস্তুতি। তা আমরা জানতে পেরেছি এখানে যে পানি উৎসবের পাশাপাশি এখানের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সে ধরনের প্রস্তুতি চলছে। বিকেল 3টার মূলত 3টার দিকেই এই অনুষ্ঠান শুরু হবে। পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর হুসেন সিং এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন 3টে প্রায় আরো 1 ঘন্টা বাকি, সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি চলছে। পানি উৎসব, সাথে চিত্র প্রদর্শন, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, তো বলা যায় ভালো জমজমাট একটা আয়োজনের আশা করছি আমরা এখান থেকে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বান্দরবন পার্বত্য জেলার যে সাংরাই উৎসব শুরু হবে তার সর্বশেষ প্রস্তুতি। বৈশাখী উপলক্ষে বান্দরবানের রাজার মাঠে কিছুক্ষণ পরই শুরু হবে জলকেলি উৎসব, এবং তারই সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা পঞ্জিকা অনুযায়ী পহেলা বৈশাখ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সপ্তাহব্যাপী উৎসব শুরু হয়েছে। উৎসবের প্রথম দিনে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সিঁদুর উৎসব। এই আয়োজনকে ঘিরে জেলায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। সকালে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়িতে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়ে দেবী কালীর পূজা অর্চনা করা হয়। শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এরপর গৃহবধূরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। মনোবাসনা পূরণ ও জগৎ সংসারের শান্তি কামনা করেন তারা। আর তরুণীরা পরস্পরের মুখে রং লাগিয়ে আনন্দ উপভোগ করেন। প্রতি বছর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষ মেতে ওঠেন এই প্রাণের উৎসবে। নারীদের প্রথম শাখা সিঁদুর এটা আসল, তাই আমরা উৎসব উপলক্ষে সেটা আমরা আনন্দের সাথে নববর্ষ আমাদের এটা একটা মানে বাঙালি হিন্দুদের একটা ঐতিহ্য একটা দিন। এই দিনে সবাই সবার জন্য মঙ্গল কামনা করে। সিঁদুরটা আমাদের একটা মঙ্গলের জিনিস। প্রতি বছর পয়লা বৈশাখে সবাই একসাথে উদযাপিত করি এবং মন্দিরে আসি আমাদের পূজা উদযাপিত করার জন্য সিঁদুর খেলা মেতে উঠি এবং মারা বোনেরা সবাই আসে। বাগেরহাটের পানগুছি নদী তীরবর্তী উপজেলা মোরেলগঞ্জ ও শরণখোলা নদীটিতে সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হচ্ছেন এই অঞ্চলের মানুষ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা অবিলম্বে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নদী পারাপারে নৌযানটি যাত্রী নিতে পারে প্রায় 30 জন, কিন্তু ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ নিয়ে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবেই চলছে বাগেরহাটের পানগুছি নদীর ইঞ্জিন চালিত ট্রলারগুলো। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হন তারা। প্রায়ই ট্রলার মালিকদের স্বেচ্ছাচারিতায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় ঘটছে দুর্ঘটনা। 70-80 জন 100 জন হইলে তারা এইগুলা ছাড়ে ট্রলারগুলো। এখানে যে ব্রিজ থাকার কথা সেই ব্রিজ নাই, এমনকি ভালো সুন্দর ঘাটেরও ব্যবস্থা নাই। নদীতে যখন স্রোত থাকে তখন বাসা থেকে আসতে আমাদের অনেক প্রবলেম হয়। সময় মতো নাইয়া ট্রলার পাচ্ছি না, সময় মতো নাইয়া ফেরি পাচ্ছি না। তাই জনদুর্ভোগ এড়াতে দ্রুত পানগুছি নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। খুবই আমরা রিস্কে যাই এখান থেকে। তো এখানে যদি একটা ব্রিজ হওয়ার পরিকল্পনা হয় তো সেটা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে। আমি ঘেওয়ার ট্রলার চালাই, আমারও একটা দাবি ব্রিজ হোক পানগুছি নদীর উপরে। মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, মোংলা, এমনকি মঠবাড়িয়া, ভান্ডারিয়ারও একটা অংশের লোকজন এখানে থেকে চলাফেরা করে, যে কারণে ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, পানগুছি নদীর উপর ব্রিজ নির্মাণে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ব্রিজের লেন্থ দরকার 1400 মিটার এবং দুই পাশের অ্যাপ্রোচ সহ 2 কিলোমিটার, টোটাল 412 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা অলরেডি গত ডিসেম্বর মাসে প্রেরণ করেছি।
স্থানীয় প্রশাসনের তথ্য মতে গত 10 বছরে পানগুচ্ছি নদীতে প্রায় অর্ধশত ছোট বড় দুর্ঘটনা হয়েছে। এতে মারা গেছে প্রায় 30 জন। সবশেষ গত 28 মার্চ 80 জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশুসহ 18 জনের প্রাণহানি ঘটে। সময় সংবাদ, বাগেরহাট। হৃদয়ের উষ্ণতায় বাংলা নববর্ষকে বরণ করে নিলেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। বাঙালি জাতিসত্তার অমূল্য এ দিনটিকে বরণে আটলান্টিকের এপারেও ঢাকঢোলের উচ্ছ্বাসে আলপনা আর লাল সবুজের পতাকায় একাকার হয়েছে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা। ফুলের সুরভি মাখা বৈশাখের রঙে রঙিন হয়েছে নিউ ইয়র্কের বাঙালিরা। যুক্তরাষ্ট্র থেকে TM মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শুক্রবার উৎসবের আমেজে নারী, পুরুষ, শিশু সহ সব বয়সী প্রবাসীদের আনন্দমুখর পদচারণায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। ফুলের বাহার আর লাল সাদা রঙে ভেসে যায় পুরো এলাকা। শুভ নববর্ষ। আশা করি দেশবাসীর সবাই সুন্দর এবং খুব ভালো থাকবেন। জ্যাকসন হাইট, সেখানে আমরা বাঙালিরা আমরা আমাদের নিজের পরিচয় প্রেজেন্ট করতে পারতেছি। আর চেয়ে আসলে ভালো কিছু আমরা মনে করি না। সবচেয়ে যেটা ভালো লাগছে যে আমরা বাংলাদেশকে মিস করছি না। অনেক সাতসাগর 13 নদীর পাড়ে থেকেও মনে হচ্ছে যে আমরা বাংলাদেশই আছি। মাটির শানকিতে ভর্তা, ভাজি আর পান্তা ইলিশের পসরা সাজে দোকানে দোকানে। এবার প্রথম বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক আয়োজন করে আনন্দ র্যালি ও বৈশাখী মেলা। উৎসবে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল দেশের জন্য শুভকামনা। অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্নের কথা জানালেন প্রবাসীরা। আমেরিকার মতো একটা দেশে আমাদের এই বাংলা সমৃদ্ধি প্রকাশ পাচ্ছে। তো আমরা রিয়েলি হ্যাপি। এখানে বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা রইল অনেক। ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে থাকুক, জঙ্গিবাদ মুক্ত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। দুর্মুখদের মুখে কালি দিয়ে এই প্রবাসেও বাঙালি প্রমাণ করেছে ধর্মীয় সম্প্রীতি আর সৌহার্দ্যের সার্বজনীন উৎসব এই পহেলা বৈশাখ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে চীন। এ যুদ্ধে কেউই জয়ী হবে না উল্লেখ করে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। যে কোনো সামরিক আগ্রাসনের যথাযথ জবাব দেয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি আবারও হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। প্রয়াত নেতা কিম ইল সাং এর 105তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক পরিসরে সামরিক প্রদর্শনী করেছে দেশটি। শনিবার উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম ইল সাংয়ের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ও সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়। তিন বাহিনীর যৌথ এ মহড়ায় অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শনী করে তারা। পূর্বসূরির জন্মবার্ষিকীর এই আয়োজনে যোগ দেন বর্তমান নেতা কিম জং উন। এই অবস্থার মধ্যেই সিরিয়ায় সাম্প্রতিক হামলা ও বিভিন্ন দেশে সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শাস্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যে কোনো আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে কুচকাওয়াজ প্রদর্শনীতে পরমাণু হামলারও হুমকি দেয় দেশটি। আমাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দেবে উত্তর কোরীয় সামরিক বাহিনী। যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। পরমাণু অস্ত্রের ব্যবহার থেকেও পিছিয়ে আসব না আমরা। কোরীয় উপদ্বীপের এ উদ্বেগের প্রভাব পড়েছে আশপাশের দেশগুলোতেও। সীমান্তে দক্ষিণ কোরীয় ও চীনা সেনারা সতর্ক অবস্থানে রয়েছে। চীনের বিমান সংস্থা এয়ার চায়না পিয়ংইয়ংগামী সব ফ্লাইট বাতিল করেছে। গত কয়েকদিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার হুমকি পাল্টা হুমকি ও চলমান যুদ্ধাবস্থার মধ্যেই শুক্রবার দুই দেশকে যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বেইজিং। পিয়ংইয়ং ও ওয়াশিংটন যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এই যুদ্ধ কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে কেউই জয়ী হবে না। একবার যুদ্ধ বেঁধে গেলে দুপক্ষই ক্ষতির মুখে পড়বে। আমরা দেশ দুটিকে পারস্পরিক হুমকি ও যে কোনো সহিংস আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কোরীয় উপদ্বীপে কোনো দেশের যুদ্ধে জড়ানোর আগে ইতিহাস স্মরণ করা উচিত। রাশিয়ার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাপান। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আইপিএল এর খবর। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ হতে যাচ্ছে আজ। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। আসরের শুরুটা দারুণভাবে করলেও শেষ ম্যাচে ছন্দপতন হয় সানরাইজার্স হায়দ্রাবাদের। টানা 2 ম্যাচ জয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। আসলে প্রথমবারের মতো মাঠে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমানও। 2 ওভার 4 বল করে 34 রান দেন কাটার মাস্টার। অন্যদিকে হায়দ্রাবাদের মতো কেকেআরও 3 ম্যাচে পেয়েছে 2টি জয়। আসরের শুরু থেকেই দলের সঙ্গে থাকলেও এখনও মাঠে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে ট্রেন্ট বোল্টের বাজে ফর্মের সুবাদে দলের সুযোগ হতে পারে সাকিবের। গেল আসরে লিগ পর্বে সানরাইজার্সের বিপক্ষে 2 ম্যাচে জয় পেলেও এলিমিনেটরে মোস্তাফিজের দলের কাছে হেরে গিয়েছিল সাকিবের কলকাতা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধের কথা থাকলেও মানছে না গণপরিবহনগুলো। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ছিল না মালিক সমিতির মনিটরিং। নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা চলছে প্রধান বিচারপতির এমন বক্তব্য অস্বীকার প্রধানমন্ত্রীর। বললেন দ্বন্দ্ব নয়, সুসম্পর্ক থাকা জরুরি। নিমতলী ট্র্যাজেডির পরও সরানো যায়নি পুরান ঢাকার অলিতে গলিতে গড়ে ওঠা অসংখ্য কেমিক্যাল গোডাউন। দাহ্য পদার্থ গুদামজাতের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। কলকারখানার বর্জ্যে মারাত্মক দূষণের শিকার গাজীপুরের বিভিন্ন এলাকা, বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা। এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া যুদ্ধের আশঙ্কা চীনের, যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারি পিয়ংইয়ংয়ের। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।